শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবর। আজকে একটা বিশেষ দিন, জানেন 24 মে চ্যানেল 24-এর প্রতিষ্ঠাবার্ষিকী। 15 বছরে পা দিয়েছে চ্যানেল 24। আমাদের অগণিত দর্শক এবং যারা শুভানুধ্যায়ী সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই বিশেষ দিনে। আর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে অতিথি হিসেবে আছেন নাসির শাহরিয়ার জাহিদি। আমরা পরিচয় করিয়ে দিয়েছি আগেই, ফুটবল ফেডারেশনের সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আজকের আলোচনা আমরা এই অর্থেই করছি যে গতকাল ছিল এএফসি গ্রাসরুট ডে এবং ওয়ার্ল্ড ফুটবল ডে। পুরো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফুটবল ডে পালিত হয় এবং এশিয়া অঞ্চলে এফসি গ্রাসরুট ডে হিসেবে পালন করে, যেখানে তৃণমূলের ফুটবলাররা, আসলে ভবিষ্যতের ফুটবলাররা যেখানে বেড়ে ওঠার স্বপ্ন দেখে, তাদের জন্য এক ধরনের কার্নিভালের তৈরি হয় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় গতকাল সেই উৎসব ছিল এবং ডেভেলপমেন্ট কমিটির অধীনেই এই উৎসব হয়েছে বেশ কয়েকটি জেলায়। ঢাকা থেকে যশোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, আমরা অনেকগুলো জেলার খবর জানি যেখানে হয়েছে। প্রথমেই জানতে চাই যে এই দিনটা কি আসলে অন্যবারের চেয়ে এবার একটু আলাদাভাবে পালন করার ইচ্ছা ছিল কিনা আপনার? প্রথমেই জানতে চাই এটা। ধন্যবাদ। আসলে 23শে মে হলো গ্রাসরুট ফুটবল ডে এবং বিশ্ব ফুটবল দিবস। তো আপনারা জানেন যে গত বছরও আমরা এই দিনটাকে পালন করেছিলাম এবং যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে। এই দিনের অন্যতম অবজেক্টিভটা থাকে যে ফুটবলকে গ্রাসরুট লেভেলে উজ্জীবিত করা, বাচ্চাদের ভেতরে ফুটবলের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে আকর্ষিত করা। তো গত বছর এটা আমাদের অনুষ্ঠিত হয়েছিল যশোর শামসুল্লাহ ফুটবল একাডেমিতে। ওখানে প্রায় 600-র উপরে আপনার বিভিন্ন জেলা থেকে বাচ্চারা এসেছিল। তো গত বছর ছিল শুধু ছেলেদেরকে নিয়ে প্রথমবার। এবছর আমরা একটু ভিন্ন মাত্রায় এটাকে উদযাপন করেছি। এবছর গত বছর যেমন একটা জায়গায় ছিল, এবার আমরা 5টা জায়গাতে উদযাপিত হয়েছে। আপনার ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, যশোর, ঢাকা এবং ফেনী, এই 5টাখানে প্রায় 1500-র উপরে বাচ্চাকে আমরা, 1500-এর উপরে বাচ্চাকে আমরা সম্মিলিত করেছিলাম। সারাদিন ব্যাপী তারা কিছু ফান ফুটবল করেছে, নিজেরা বিভিন্ন একাডেমির ভেতরে ওরা খেলাধুলা করেছে এবং সবখানেই কিছু বিশিষ্ট জন ছিলেন যারা উৎসাহিত করেছেন। ঢাকাতে যেটা হয়েছে মিরপুরে, সেখানে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ছিলেন। অন্যান্যখানেও ওখানকার বিভিন্ন ডিগনিটরি ছিলেন। যশোরে এবার গতবারের থেকে আরও বড় আকারে হয়েছে। এবার আপনার আমরা মেয়েদেরকেও ইনভলভ করেছি। 144টা মেয়ে এসেছিল বিভিন্ন জেলা থেকে, আর 664 জন মতন ছেলে ছিল। তার মানে 800-র উপরে 800-র উপরে এবার আমাদের ওখানে ছিলেন। এবং সব থেকে বড় উৎসাহ ছিল যে আমাদের মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এমপি, তিনি গিয়েছিলেন প্রধান অতিথি হিসাবে যশোরে। তো এটা আমি বলবো যে ওখানে যারা ছিল তাদের জন্যে বা দেশের সামগ্রিক ফুটবলের জন্য একটা বড় উৎসাহ এটা, যে এককালের দুর্দান্ত খেলোয়াড়, ওনার তো লিজেন্ড, একটা কিংবদন্তি লিজেন্ড মতন। উনি ফিফারও প্রায় 7 বছর নির্বাহী ছিলেন, ফিফা এক্সিকিউটিভ ছিলেন, এফসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এফসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন, পরে প্রেসিডেন্ট, ফুটবল ফেডারেশনের প্রায় 10-11 বছর প্রেসিডেন্ট ছিলেন। তো ফুটবল ওনার রক্তে ধমনীতে। এবং কালকে আমি ওনাকে দেখলাম, এত উৎফুল্ল ছিলেন এবং বাচ্চাদের সাথে মনে হচ্ছিল উনি মিশে যাচ্ছেন বাচ্চাদের সাথে, অ্যান্ড হি লাইকড ইট ভেরি মাচ। তো এটা একটা বাড়তি পাওনা ছিল আমাদের এবং সারা ফুটবলের জন্য এটা একটা অত্যন্ত উৎসাহপূর্ণ একটা বিষয় ছিল। তার উপরে কালকে যশোরে গিয়েছিলেন আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত। পাকিস্তানের হাই কমিশনের যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেননি, ওনাদের ট্রেড কাউন্সিলরকে পাঠিয়েছিলেন। আর তুরস্কের অ্যাম্বাসেডার লাস্ট মোমেন্টের কমিটমেন্টের কারণে যেতে পারেননি। তো সামগ্রিকভাবে আমরা এই দিনটাকে পালন করি সারা দেশে একটা ফুটবলকে উজ্জীবিত করার জন্যে। এবার 5টা হয়েছে, আগামীতে আমি আশা করছি যে আগামী বছর ইনশাল্লাহ আমরা এটাকে আরও ব্যাপক এবং বিস্তৃত করব। আর এই প্রসঙ্গে আপনাকে আমি একটু বলে রাখি, আমরা কিন্তু গত 1 বছর ধরে চেষ্টা করেছি যে প্রতি মাসে কোনো না কোনোখানে বাচ্চাদেরকে নিয়ে, এই গ্রাসরুট ফুটবলারদেরকে নিয়ে কিছু না কিছু একটা উৎসব বা একটা খেলা বা একটা ইন্টার একাডেমি ম্যাচ এইগুলো করতে। তো এটা আমাদের আগামীতে আরও অব্যাহত থাকবে এবং আমরা মনে করি এই পর্যায়টাকে আমাদের উৎসাহ উদ্দীপনার ভিতরে আনতে পারলে ভবিষ্যতে ফুটবলও উপকৃত হবে। মূল উদ্দেশ্যটা কি আসলে? যে দেশব্যাপী মানুষকে ফুটবল সম্পর্কে জানানো কিংবা নতুন প্রজন্মকে ফুটবলে আগ্রহী করা, এটাই কি আমাদের মূল উদ্দেশ্য? দুটোই আপনি যেটা বললেন দুটোই। প্রথমত হলো আমাদের
বাচ্চাদেরকে, শিশু কিশোরদেরকে ফুটবলের প্রতি আগ্রহী করা এবং আউটডোর গেমসের প্রতি। দেখেন আমাদের বাচ্চারা আজকাল ফুটবল, ক্রিকেট সব ঘরে বসে সেলফোনে খেলছে। তো বাচ্চাদেরকে এই সেলফোনের ফুটবল থেকে মাঠের ফুটবলে নিয়ে যাওয়া, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তাদের শারীরিক মানসিক বিকাশের জন্য প্রয়োজন। এটা আমি প্রত্যেকটা অভিভাবকের প্রতি আবেদন জানাবো যে আপনাদের বাচ্চাকে আপনারা একটু মাঠের দিকে নিয়ে যান। সব সময় ঘরে বসে, সব সময় পড়াশোনা, সব সময় টিউটর, এটা বাচ্চাদের মানসিক বিকাশকে ব্যাহত করে। বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের জন্যে তাদেরকে মাঠে নিতেই হবে। তো সুতরাং এটা আমাদের একটা প্রতিপাদ্য। আর এটা যখন হয় তখন ওই অঞ্চলে বা আপনারা যখন মিডিয়াতে এটা নিয়ে আসেন তখন বাকি সকলে দেশবাসী তখন দেখেন যে না, ফুটবলকে নিয়ে কিছু কাজ হচ্ছে, উৎসাহমূলক কাজ হচ্ছে, সাংগঠনিক কাজ হচ্ছে এবং সর্বোপরি ফেডারেশন ফুটবলের প্রতি যে আন্তরিকভাবে চেষ্টা করছে, এটা আপনারা তখন আপনাদের মাধ্যমে দেশবাসী বুঝতে পারেন। আচ্ছা, গতকাল একাডেমি আপনার যশোরের এই শামসুল হুদা একাডেমি আপনার তৈরি, আপনার মানে ব্রেন চাইল্ডলি যদি বলি, এবং এটা দেখলাম আমি যে মেজর হাফিজের কথা বলছেন, স্পিকার সাবেক পরে তিনি খুব প্রশংসা করেছেন এই একাডেমি দেখে এবং বলেছেন যে আপনার মতো আরও 10 জন থাকলে কিংবা আরও 10টা এরকম একাডেমি থাকলে বাংলাদেশের ফুটবল বদলে যাবে। মানে এটাও নিশ্চয়ই আপনারও গর্ব লাগে এরকম শুনলে কারো কাছ থেকে। না, এটা তো আপনি যখন কিছু করবেন সেটার যখন আপনি স্বীকৃতি পান অথবা খুব বড় জায়গা থেকে উৎসাহ পান, নিশ্চয়ই সেটা তো অত্যন্ত আনন্দের বিষয় এবং আপনার সামনের কাজগুলোকে উজ্জীবিত করে। গতকালকে আমাদের ফেডারেশনের সভাপতি জনাব তাবিত আওয়াল ছিলেন। জনাব তাবিত আওয়াল, আমাদের মাননীয় স্পিকার, মাননীয় রাষ্ট্রদূত সকলেই প্রশংসা করেছেন। জনাব তাবিত আওয়াল তো আগেও গিয়েছেন ওখানে কয়েকবার। তো কালকে মাননীয় স্পিকারের এটা ছিল প্রথম সফর। আর উনি তো ফুটবল অন্তঃপ্রাণ ছিলেন। আর ওই একাডেমিটা যার নামে জনাব মরহুম শামসুল হুদা, তো উনি তো ফুটবল ফেডারেশনে উনি এক্সকোতে ছিলেন এবং খুব ভালো ক্রীড়া সংগঠক ছিলেন। তো জনাব হাফিজ আহমেদ জনাব শামসুল হুদার সাথে মরহুম শামসুল হুদার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক স্মৃতিচারণ করলেন। আচ্ছা। এবং ওনারা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, তো উনি বারবার বললেন যে ওনার সাথে খুবই একটা ভালো সম্পর্ক ছিল। এবং আমি দেখলাম মরহুম শামসুল হুদার সম্বন্ধে মাননীয় স্পিকার অনেক কিছুই জানেন, যেটা উনি আমাদেরকে বরং বলছিলেন। আচ্ছা। তো কালকে আমি বলবো যশোর একটা খুব প্রাণবন্ত সময় ছিল। আর অন্যখানেও যেটা হয়েছে সেখানে হয়তো এরকম 700-800 ছিল না, বাট সবখানে আপনার 150-200 এরকম বাচ্চারা সম্মিলিত হয়েছিল। এবং ঢাকাতেও যেখানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন সেটাও গার্জেন্সরা এসেছিলেন, অভিভাবক এসেছিলেন। আপনার কুড়িগ্রামেও সেটা হয়েছে, ঠাকুরগাঁতে হয়েছে, ফেনীতে এবং বাইরে সবখানে অভিভাবকরাও এসেছেন। আমাদের যশোরে প্রায় 12 না 14টা জেলা থেকে এসেছিল, তো এই জন্যে অভিভাবকরা সকলে আসতে পারেন নাই। সংগঠকরা এসেছিলেন, বিভিন্ন একাডেমির ওরা নিয়ে এসেছিলেন, কিন্তু বাকি 4 জায়গাতে অভিভাবক এসেছিলেন। তো সুতরাং বাচ্চা, অভিভাবক তারা আসছেন, দেখছেন। এটা আমি মনে করি এই সম্মেলনটা ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যেতে খুব সহযোগিতা করবে। এমনিতে এই 2 বছরের যে আয়োজন, আপনি সরাসরি সম্পৃক্ত এই 2 বছরের আয়োজনে মানে সাড়া পাচ্ছেন কেমন, কিংবা পজিটিভিটিতে আসলে কেমন চেঞ্জ হচ্ছে মনে হয়? আমি বলবো যে অভূতপূর্ব সাড়া। যেমন আমি আপনাকে বলি, যেটা ফুটবলের আজকে লিমিটেশনটা কোথায়, মনে করুন কালকে আমি যদি যশোরের কথা বলি, শামসুল হুদা ফুটবল একাডেমিতে কালকে ওখানে 4টে বড় মাঠ আছে স্ট্যান্ডার্ড সাইজ, যার ফলে ওখানে অ্যাকোমোডেট করা যায়। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দূরান্ত থেকে তারা লজিস্টিক সাপোর্ট পেলে হয়তো তারাও চলে আসতেন। তো আমরা যতদূর পারি সহযোগিতা করে থাকি, কিন্তু এমন হতে পারতো বলে হয়তো 20-25টা জেলা থেকেও চলে আসতো। হ্যাঁ, এটা খুব সারা। আর দেখেন শামসুল হুদা একাডেমিতে যখন আমরা প্রতি বছর আমরা ডিসেম্বরের 19 থেকে 30 তারিখ পর্যন্ত আমরা রিক্রুটমেন্টটা করি বাচ্চাদেরকে। ওখানে আমরা প্রতি ব্যাচে 40 জন বাচ্চা নিয়ে থাকি। 40 জন বাচ্চার জন্য এবছর গত ডিসেম্বরে 2200 বাচ্চা এসছে একদম রাঙামাটি থেকে আপনার নীলফামারী, বিভিন্ন জেলা থেকে। এবং এই বাচ্চাগুলো থাকে আপনার সাধারণত 10-11 বছরের। তো এই বছরের বাচ্চাদের উৎসাহ আপনি যদি দেখেন, এবং যখন মাত্র 40 জনকে আমরা নিতে পারি, এর বেশি পারছি না,
যখন তারা যান এটা খুব খারাপ লাগে, কিন্তু এই জন্যে আমরা ডেভেলপমেন্ট কমিটি থেকেও একটা সিদ্ধান্ত নিয়েছি যে এরপর থেকে আমরা এই বাচ্চাগুলোকে যাতে তারা নিরুৎসাহিত না হয়, এই কারণে আমরা প্রতি জেলায় আমরা চেষ্টা করব প্রতি মাসে এই ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই গ্রাসরুট লেভেলটাকে নিয়ে কোনো না কোনো প্রোগ্রামে থাকতে। আচ্ছা, যে কারণ বাচ্চাদের ভিতরে যে এত উৎসাহ, এত উদ্দীপনা, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এবং এই কারণে আমরা এরপর থেকে আপনি দেখবেন যে প্রতি মাসে আমাদের ডেভেলপমেন্ট কমিটি সারা দেশে কোনো না কোনো জেলায় কিছু প্রোগ্রাম এই গ্রাসরুট নিয়ে করবে। কিন্তু এই জায়গাটা একটা আক্ষেপ আছে কিনা যে আপনি শামসুল হুদা একাডেমি এমন একটা স্ট্যান্ডার্ড সেট করেছে, কিন্তু বাংলাদেশে ফুটবল ফেডারেশনের কিংবা অন্য একাডেমিগুলো প্রাইভেট এইরকম স্ট্যান্ডার্ডে খুব বেশি যেতে পারেনি। সুতরাং ছেলেদের নিয়ে আপনি হয়তো একটা মাসে প্রোগ্রাম করলেন, কিন্তু তাদেরকে তো আসলে ধরে রাখা যাচ্ছে না কিংবা একটা স্থায়ী কোনো কাঠামোয় আনা যাচ্ছে না। এটা আপনি ঠিক বলেছেন। দেখেন 2011 সালে যখন শামসুল হুদা ফুটবল একাডেমি আমরা শুরু করলাম, তখন কিন্তু আমাদের নিজস্ব মাঠ ছিল না। আমরা একটা হাই স্কুলের মাঠ, দে ওয়ার ভেরি জেনারেস, এবং যেখানে একাডেমিটা হামিদপুর অঞ্চলটা আমি বলবো, এই হামিদপুর ইউনিয়নবাসী তারা এটাকে আন্তরিকভাবে ধারণ করে। এবং হামিদপুরবাসী আমাদের এই ফুটবল একাডেমি পরিচালনায় কী ধরনের যে সহযোগিতা করেন সাধারণ জনগণ, এটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তাই প্রত্যেকটা, এখন ধরেন একাডেমিতে আমাদের এখন প্রায় 70 বিঘা জমির উপরে, এই 70 বিঘা জমি কিনতে হয়েছে প্রায় 180-90টা ফ্যামিলি থেকে, এবং এক একটা ফ্যামিলিতে নিচে 6 জন, ওপরে 36 জন শরিক। এদেরকে অ্যাসিমিলেট করা, যারা জমি কিনা, এবং সব এলাকাবাসী করেছেন, তারা চাচ্ছেন যে একাডেমিটা ওখানে বিকশিত হোক। তো এই যে উদ্দীপনাটা এটা রয়েছে। তো আমরাও কিন্তু শুরু করেছিলাম একটা স্কুলের একটা মাঠ দিয়ে, তারপরে পরে ক্রমান্বয়ে আমরা জমি কিনেছি, সেখানে বিল্ডিং করেছি। এটা আজকে ধরেন ইট টুক অ্যাবাউট 15 ইয়ার্স আজকে আমরা যেখানে আছি। তো কালকে প্রায় 15-16টা দেশের কর্মকর্তা এসেছিলেন, বিভিন্ন একাডেমির কর্মকর্তারা এসেছিলেন কালকে যশোরে। তা কালকে বিকেল আমি তাদের সাথে বসেছিলাম, ওনারাও আগ্রহী ছিলেন। আমি ওনাদেরকে একটা কথা বলেছি, আমি বলেছি দেখেন এই একাডেমিও একদিনে হয়নি, এটা দেখে আপনারা নিরুৎসাহিত হবেন না যে আমাদের তো এরকম নাই, এটাও এককালে কিছুই ছিল না। তো আপনারাও চেষ্টা করেন। আরেকটা আমি পরামর্শ দিয়েছি, যেটা আমরা সরকারের সাথে কথা বলছি, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন, অর্থাৎ আমাদেরকে প্রতিটি জেলায় অন্তত একটা মাঠ দিতে হবে। দ্য আনফর্চুনেট পার্ট ইজ দ্যাট জেলায় হয়তো একটি স্টেডিয়াম আছে, একটি স্টেডিয়ামকে 35-36টা ফেডারেশনের খেলা ক্যাটার করতে হয়। তো সারা বছরে এখন অনেকে আমাদের ফুটবলের ওরা বলছেন স্টেডিয়ামে আমরা স্লট পাই না। আমি বললাম যে দেখেন, স্টেডিয়াম অথরিটি স্লট আপনি থাকলেও কিভাবে দিতেন? আপনাকে যদি 30-35টা টুর্নামেন্ট সারা বছরে করতে হয়, লিগ করতে হয়, তো সবাইকে তো জায়গা দিতে হবে। তো সেটা করতে গিয়ে ফুটবল যে জায়গাটুকু পায় সেটা ফুটবলের জন্য এনাফ না। তো আই হ্যাভ সাজেস্টেড দেম যে আপনারা দেখেন সরকারের খাস জমি, যেমন রাজবাড়িতে আমাদের যিনি আছেন দুলাল ভাই, উনি বলছিলেন যে রেলওয়ের ওখানে একটা বড় মাঠ আছে ফুটবলের, ওটাকে রেলওয়ে মাঠে বলে ফুটবলই খেলা হয়। তো ওটাকে যদি সরকার ফুটবল ফেডারেশনকে দেন, অনেকখানে অনেক খাস জমি পড়ে আছে, সেগুলোকে করে যদি একটা মাঠ করে দেন, প্রতি জেলায় যদি ফেডারেশন একটা করে মাঠ পেতে পারে, ওই মাঠটা কেন্দ্র করে আমরা তখন একাডেমি গড়ে তুলতে পারি এবং ফুটবল কার্যক্রম চালাতে। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে, নাসির জাহিদি আমাদের সঙ্গেই থাকবেন। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, ফিরছি একটু পরই, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি তৃণমূলের ফুটবল নিয়ে। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহেদি, এবং তিনি ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটিরও চেয়ারম্যান। বিরতির আগে আপনি বলছিলেন যে আসলে একাডেমি নিয়ে কিংবা অন্য জেলায় আসলে এরকমভাবে মাঠ ব্যবহার করা যায় কিনা সেটা, কিন্তু ফুটবল ফেডারেশনের একটা এলিট একাডেমি ছিল যেটা আসলে আবাসন সংকট, মাঠ সংকটের কারণে, অর্থ সংকটের কারণে আসলে বন্ধ হয়ে গেছে। কক্সবাজারে একটা হাই পারফরমেন্স সেন্টার করার চেষ্টা চলছে, সেটাও আসলে এখন অনেক দূরের পথ, কারণ জমি পেলে তারপর কাজ শুরু হলে আসলে সেটাও 4-5 বছর লেগে যাবে আমার হিসাব বলে। এই সময়টায় আসলে কিভাবে আসলে আপনি এই ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা চালিয়ে নেবেন? প্রচুর খেলা এএফসি সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে, এইগুলো কি এভাবেই আসলে জোড়াতালি দিয়েই চলবে? হ্যাঁ, আমরা সীমাবদ্ধতার ভেতর দিয়ে যাচ্ছি। বাংলাদেশে আপনি যে কোনো ভালো কাজ করতে যান, সীমাবদ্ধতা থাকবে।
আমাদেরকে এই সীমাবদ্ধতা উত্তীর্ণ করে আমাদেরকে এগোতে হবে। কখনোই আমরা অল সেট কোনো কিছুই আমরা পাবো না। তো সে কারণেই আমাদের সারা দেশে প্রায় 200-র উপরে ছোট বড় একাডেমি আছে। এর ভিতরে 17টাকে আমরা আইডেন্টিফাই করেছি ডাবল স্টার হিসেবে, যে তাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, বাকিগুলোর অতটা কিছু নাই। তো গতকালও যশোরে বিভিন্ন একাডেমির নেতৃবৃন্দ এসেছিলেন। আমি বলেছি আপনারা ছোট করেই শুরু করেন, যেখানে একটা মাঠ পান ওইটাকে কেন্দ্র করে আপনি শুরু করেন। ডোন্ট থিঙ্ক টু হাই অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ। এটা ডিফিকাল্ট। আমি যে একটা স্কুলের মাঠ যদি পান, আপনি ওটাকে কেন্দ্র করে একটা একাডেমি গড়ে তোলেন। যদি একটা পড়ে থাকা মাঠ পান, আপনি ডিসি সাহেবের সাথে কথা বলে ওই মাঠটাকে আপনি ফুটবলের জন্য আপাতত ব্যবহার করতে থাকেন। তো এটা আমার একটা কথা, যে আমি বলবো যে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন ক্রীড়ার, বিশেষ করে ফুটবলের প্রতি উদ্যোগী আছেন, আপনারা যেখানে একটা মাঠ পান সেটাকে কেন্দ্র করে একটা একাডেমি বা একটা ক্লাব গড়ে তোলেন। এটা হলো প্রথম কথা। তার থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো সরকারকে আমাদের সহযোগিতা দিতে হবে। সরকারের প্রচুর খাস জমি আছে এবং প্রচুর খাস জমি বেদখল হয়ে আছে। তো সেখান থেকে যদি জেলা প্রশাসক বৃন্দ সরকারের নির্দেশনা যদি থাকে, তাহলে জেলা প্রশাসকের সাথে আমাদের ফেডারেশনের লোকজন বা ডিএফএর লোকজন যারা আছেন জেলা পর্যায়ে, এরা বসে কথাবার্তা বলে কিন্তু একটা জায়গা বের করতে পারেন। প্রতিটা জেলায় যদি আমরা একটা খেলার মাঠ দিতে পারি ফুটবলের, আপনি একটা মাঠকে কেন্দ্র করে দেখবেন ওই জেলাতে ফুটবল উজ্জীবিত হয়ে উঠবে। অর্থাৎ সরকারকে এগিয়ে আসতে হবে আমাদের একটা খেলার মাঠ দিতে প্রতি জেলায়, ফেডারেশনকে এগিয়ে যেতে হবে ডিএফের মাধ্যমে বা আমাদের সংগঠকদের মাধ্যমে ওইটাকে ইউটিলাইজ করে ফুটবলকে জাগ্রত করার। এই সমন্বয়টা হলে আপনি দেখবেন ফুটবলটা অনেক এগিয়ে যাবে। আর আমরা ফেডারেশন থেকে বা আমাদের ডেভেলপমেন্ট কমিটি থেকে আমরা যেটা চেষ্টা করছি, যে এখন থেকে প্রতি মাসে আমরা সারা দেশে এক বা একাধিক জেলায় এই তৃণমূল ফুটবলকে নিয়ে কোনো একটা উৎসবমুখর কিছু করব। অথবা আন্ডার-15কে আন্ডার-17কে নিয়ে আমরা হয়তো আর ছোটোখাটো টুর্নামেন্ট করলাম, কি একটা প্রদর্শনী খেলা করলাম। আমরা এইটা চেষ্টা করব এই এজ গ্রুপ ফুটবলকে সারা বছর অ্যাক্টিভ রাখতে। একদমই শেষের দিকে জানতে চাই যে কোয়ান্টিটি বাড়ছে, আপনি বললেন প্লেয়ারদের, কোয়ালিটি আসলে কেমন বাড়ছে? এটা কি কোচদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন আপনি? কোচদের কাছ থেকে ফিডব্যাক যে নিব, কোচ কোথায়? কোচই তো নাই। তো আমাদের যেটা হচ্ছে, আমাদের ফেডারেশনের পরিকল্পনাটা হলো, এটা আমরা অলরেডি হ্যাভ ইনিশিয়েটেড, প্রতিটি জেলা থেকে তারা কোচ চায়। আমরা তো 64টি জেলায় 64টা কোচ দিতে পারছি না। তো আমরা এখন এই কোচ প্রশিক্ষণের জোরদার করা হয়েছে। আমাদের টেকনিক্যাল কমিটি জনাব হিলটন আছেন, আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর টিটু ভাই আছেন, এরা এখন কোচদেরকে ট্রেন আপ করছেন। আমাদের উদ্দেশ্যটা হলো আমরা প্রতিটা জেলায় যেন ফেডারেশন থেকে অন্তত একটা করে কোচ দিতে পারি। তো এই কোচটা দিলে তখন তারা সাপোর্টটা দিতে পারবে। আর আপনি কোয়ালিটি যে কথাটা বললেন, কোয়ালিটি কিন্তু আমরা সেন্ট্রালি যতটুকু পারছি এটা ইমপ্রুভ করছে আপনি, এবং সেটা রিফ্লেকশন দেখবেন। আমরা সাব পর্যায়ে আন্ডার-20 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার-17 আন্ডার-19 দুটাই আমরা ফাইনালে গিয়েছি। একটা টাই ব্রেকারে আমরা পারি নাই, আর একটা আমরা হেরে গেছি, সেটা নেই। যাই হোক, তো কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করছে এবং ভবিষ্যতে আপনি দেখবেন আমাদের এই এজ গ্রুপ ফুটবলাররা অনেক ভালো পারফরমেন্স দেবে। ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করি যে এজ গ্রুপ ফুটবলার যদি ভবিষ্যতে ভালো পারফর্ম করে, তাহলে কিন্তু সেটা রিফ্লেক্ট আমরা পরবর্তীতে সময়ের সাথে জাতীয় দলেও দেখতে পাবো এবং বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। তৃণমূল থেকেই আসলে সঠিক ফুটবলার তৈরি হলে, বাছাই হলে আসলে বাংলাদেশের ফুটবল উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।